মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। ওকে, এখানে তোমাদের বিডিএস এর কারিকুলামে একটু এলোমেলো ভাবে সাজানো, এমবিবিএস এর কারিকুলামটা আরেকটু গোছানো, ওখানে একটার পর একটা সিকোয়েন্সিয়ালি দেওয়া আছে। তো নর্মালি জেনারেল কনসেপশনের পরে সেল অর্গান সলিউবল কম্পোনেন্ট পড়ানো হয়, তারপরে অ্যান্টিজেন পড়ানো হয়, অ্যান্টিজেনের পরে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, তারপর হচ্ছে অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিলিন, তারপরে যেটা পড়ানো হয় সেটা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম। বিডিএস এর ক্লাস নিচ্ছে, অসুবিধা নেই। এরপরে পড়ানো হয় কমপ্লিমেন্ট সিস্টেম, ঠিক আছে। সো এই যে দেখো লিম্ফেটিক ট্রাফিক সিস্টেম, ফরমেশন এন্ড ম্যাচুরেশন অফ টি এন্ড বি সেল, এটা কিন্তু আমাদের সেকেন্ড টপিকসে চলে আসছিল, সেল অর্গান সলিউবল কম্পোনেন্টসেই চলে আসছিল, ঠিক আছে। তাহলে আমরা এখন ইমিউনোগ্লোবিলিন ক্লাসটুকু শুরু করব, তারপরে কমপ্লিমেন্ট সিস্টেমটা শুরু করব। ওকে, তো তোমাদের জন্য ইমিউনোগ্লোবিলিন, কমপ্লিমেন্ট সিস্টেম, তারপর হাইপার সেন্সিটিভিটি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আর লাস্টের যে টপিকটুকু দেখতেছো, ইন্ট্রোডাকশন অফ ইমিউনোডেফিসিয়েন্সি, ইমিউনোথেরাপি, অটোইমিউনিটি, টিউমার ইমিউনিটি এন্ড ট্রান্সপ্লান্ট, অ্যাকচুয়ালি এটা তোমাদের নতুন অ্যাড করা হয়েছে, আগের কারিকুলামে এটা ছিল না। এমবিবিএস এ সবসময় ছিল, বিডিএস এ এটা কখনোই ছিল না, এবারে রিসেন্টলি অ্যাড করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটুকু শুরু করি। এখনো তো 25 জনের বেশি আসো নাই। স্লাইডটুকু দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা তো সবাই জানো যে আমাদের শরীরে যদি একটা ফরেন বডি প্রবেশ করে, যাকে আমরা অ্যান্টিজেন বলি, তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। আমাদের শরীরেই তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। আর অ্যান্টিবডি কি করে? অ্যান্টিজেনকে নিউট্রালাইজ করে। এটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে। তাহলে অ্যান্টিবডিটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান কোভিড সিচুয়েশনে। এই যে কোভিড ভ্যাকসিনের জন্য আমরা পাগল হয়ে যাচ্ছি, তাই না? এই কোভিড ভ্যাকসিনের আসলে রোলটা কি? ভ্যাকসিন দেওয়ার পরে কোভিড ভাইরাসের এগেনস্টে তোমাদের অ্যান্টিবডি তৈরি হবে, আর অ্যান্টিবডিটাই কিন্তু কোভিড ভাইরাস ভবিষ্যতে তোমাদের শরীরে প্রবেশ করলে সেটাকে নিউট্রালাইজ করে দেবে, ঠিক আছে। সো আমরা এখানে অ্যান্টিবডির স্ট্রাকচার সম্পর্কে জানবো, ফাংশন সম্পর্কে জানবো, রোল অফ অ্যান্টিবডি ইন ইমিউন রেসপন্স, মনোক্লোনাল অ্যান্ড পলিক্লোনাল অ্যান্টিবডি। মনোক্লোনাল, পলিক্লোনাল অ্যান্টিবডি এটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ না, এটা এমবিবিএস এর জন্য গুরুত্বপূর্ণ, তারপরও যেহেতু অবজেক্টিভে আছে এই জন্য দেওয়া। তাহলে অ্যান্টিবডি কাকে বলে? Antibodies are plasma protein which are produced in response to antigen with which they react specifically. একদম স্পেসিফিক হতে হবে। তোমাদেরকে লাস্ট ক্লাসে আমি একটা ছবি দেখাচ্ছিলাম, একটা ব্যাকটেরিয়া, তার মধ্যে ফ্লাজেলা থাকে, ফিমরিয়া থাকে, সেল ওয়াল থাকে, অনেক সময় ক্যাপসুল থাকে। দ্যাট মিনস এসেনশিয়াল নন এসেনশিয়াল স্ট্রাকচার মিলে একটা ব্যাকটেরিয়া। সব ব্যাকটেরিয়ার কাছে নন এসেনশিয়াল স্ট্রাকচারগুলো থাকে না। থাকলে মনে করো একটা ব্যাকটেরিয়ার কাছে ফ্লাজেলা আছে, ওই ফ্লাজেলার এগেনস্টে কিন্তু স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হবে। ফিমরিয়া থাকলে ওটার এগেনস্টে স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হবে। তাহলে ফ্লাজেলার এগেনস্টে যে অ্যান্টিবডিটুকু তৈরি হবে সেটা ফ্লাজেলার সাথেই বাইন্ড করবে, সেটা সেল ওয়ালের সাথে বাইন্ড করবে না, ঠিক আছে। তাহলে এই জন্য বলা হচ্ছে যে antibodies are plasma protein which are produced in response to antigen with which they react specifically. স্পেসিফিক হতে হবে, ওকে। তাহলে কোভিড ভ্যাকসিন দেওয়ার পরে যে অ্যান্টিবডিটুকু তৈরি হবে সেটা কোভিড ভাইরাসের সাথেই বাইন্ড করবে, সে অন্য আর কারোর সাথে বাইন্ড করবে না, এটাকে বলা হয় স্পেসিফিক। সো তোমরা তো প্লাজমা প্রোটিন সম্পর্কে সবাই জানো, ফিজিওলজিতে পড়ছো। প্লাজমা প্রোটিনকে যখন ইলেকট্রোফরেসিস করা হয় তখন তারা অ্যালবুমিন এবং গ্লোবিউলিন দুভাগে ভাগ হয়ে যায়। তা আমাদের অ্যান্টিবডিগুলা গ্লোবিউলিন ইন নেচার, ওকে। ওই জন্য ওদেরকে বলা হয় ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন, অ্যান্টিবডি এবং ইমিউনোগ্লোবিউলিন একই কথা, কয়েকটা কেস ছাড়া।
তোমাদেরকে লাস্ট ক্লাসে আমি একটা বলছিলাম যে ইমিউনোজেন এবং অ্যান্টিজেন একই কথা কয়েকটা কেস ছাড়া। একইভাবে এখনো বলতেছি যে অ্যান্টিবডি এবং ইমিউনোগ্লোবুলিন একই জিনিস কয়েকটা কেস ছাড়া। কয়েকটা কেস কি সেটা আমি পরে বলবো, ঠিক আছে? তাহলে তোমাদেরকে এখন মনে রাখতে হবে অ্যান্টিবডি এবং ইমিউনোগ্লোবুলিন একই জিনিস। এবার আসো স্ট্রাকচার অফ অ্যান্টিবডি অবলিক ইমিউনোগ্লোবুলিন। এই স্ট্রাকচারটা কিন্তু পরীক্ষায় আসে, এটাকে ড্র করতে হয়। ওকে, তাহলে স্ট্রাকচার সম্পর্কে তোমরা সবাইকে জানতে হবে। এটা পরীক্ষায় প্রায় ড্র করতে হয়, ছবিটুকু আঁকতে হয়। তাহলে এই ছবিটুকু তোমাদেরকে বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে। আমরা জানি অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিন ওয়াই শেপ, এটা তোমরা সবাই জানো, ঠিক আছে? তাহলে এই যে ওয়াই শেপ স্ট্রাকচার, এই ওয়াই শেপ স্ট্রাকচারের সাথে আর কি কি ইনভলভ আছে দেখো। ওদের 4টা পলিপেপটাইড চেইন আছে, 1 2 3 4। এই 4টা পলিপেপটাইড চেইনের মধ্যে 2টা হচ্ছে হেভি চেইন আর 2টা হচ্ছে লাইট চেইন। 2টা হেভি চেইন 1 2, আর 2টা হচ্ছে লাইট চেইন 1 2, ঠিক আছে? and they link by disulfide bond. এই দেখো হেভি চেইনের সাথে লাইট চেইনের একটা লিংক আছে ডাইসালফাইড বন্ড দ্বারা, আবার 2টা হেভি চেইনের মধ্যে লিংক আছে ডাইসালফাইড বন্ড দ্বারা। ওকে, তাহলে স্ট্রাকচারটা কি? প্রথমে তারা ওয়াই শেপ, they have 4 polypeptide chain, 2 identical heavy chain, 2 identical light chain, they link by disulfide bond. ওকে, এর পরবর্তী স্টেপে আসো। এবার দেখো লাইট চেন এবং হেভি চেনকে সাবডিভাইড করা হয়েছে ভেরিয়েবল রিজিয়ন এবং কনস্ট্যান্ট রিজিয়ন। লাইট চেন এবং হেভি চেনকে সাবডিভাইড করা হয়েছে ভেরিয়েবল রিজিয়ন এবং কনস্ট্যান্ট রিজিয়ন, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি বললাম, হেভি চেন লাইট চেন, হেভি চেন এবং লাইট চেনকে 2 ভাগে ভাগ করা হয়েছে, ভেরিয়েবল রিজিয়ন কনস্ট্যান্ট রিজিয়ন, ঠিক আছে? তাহলে লাইট চেনটুকু দেখলো, হেভি চেনটুকু দেখো ভেরিয়েবল রিজিয়ন কনস্ট্যান্ট রিজিয়ন, ঠিক আছে? এবার দেখো অ্যামাইনো টার্মিনাল N in variable region, carboxy terminal N in constant region। তাহলে এই যে ভেরিয়েবল রিজিয়ন আছে এটাকে বলা হয় অ্যামাইনো টার্মিনাল N, আর কনস্ট্যান্ট রিজিয়নের দিকটাকে বলা হয় কার্বক্সি টার্মিনাল N। এই যে ছবিটা, এই ছবিটুকু লেন্স রিভিউ থেকে নেওয়া, তোমাদেরকে পরীক্ষায় এটাই আঁকতে হবে, এই পুরো ছবিটাই তোমাদেরকে আঁকতে হবে এন গুলো সহ। তাহলে 4টা পলিপেপটাইড চেইন, 2টা লাইট চেইন, 2টা হেভি চেইন, and they link by disulfide bond, ঠিক আছে? লাইট চেইন এবং হেভি চেইনকে আমরা আবার 2 ভাগে ভাগ করছি, ভেরিয়েবল রিজিয়ন এবং কনস্ট্যান্ট রিজিয়ন। ভেরিয়েবল রিজিয়নের দিকে অ্যামাইনো টার্মিনাল N, কনস্ট্যান্ট রিজিয়নের দিকে কার্বক্সি টার্মিনাল N। তাহলে এই পুরো ছবিটাই তোমাদেরকে আঁকতে হবে, প্র্যাকটিস করতে হবে, পরীক্ষার খাতায় এটাই আঁকতে হবে, লেন্স রিভিউর ছবিটাই আঁকতে হবে, ঠিক আছে? আবার দেখো এই যে ভেরিয়েবল রিজিয়নের মধ্যে কিছু হাইপার ভেরিয়েবল রিজিয়ন দেখা যাচ্ছে, ভেরিয়েবল রিজিয়নের মধ্যে কিছু হাইপার ভেরিয়েবল রিজিয়ন দেখা যাচ্ছে। তো হাইপার ভেরিয়েবল রিজিয়নের ছবিটুকু আঁকার দরকার নেই, এটা তোমরা মনে রাখবা, ঠিক আছে? তাহলে অ্যান্টিবডিকে আমরা ভাগ করলাম কিভাবে, হেভি চেন এবং লাইট চেন। হেভি চেনের মধ্যে ভেরিয়েবল রিজিয়ন থাকে, কনস্ট্যান্ট রিজিয়ন থাকে, লাইট চেনের মধ্যে ভেরিয়েবল রিজিয়ন থাকে, কনস্ট্যান্ট রিজিয়ন থাকে, এবং ভেরিয়েবল রিজিয়নের মধ্যে কিছু হাইপার ভেরিয়েবল রিজিয়ন থাকে। তাহলে এটাই হচ্ছে কি একটা অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিনের বেসিক স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে এখানে পাশে 1 2 দিছে, এগুলো কি? এই যে এগুলা, না না, ওখানে এর আগে একটা চার্ট দেখেছিলেন না, ফ্লো চার্ট, এটা 1 2। আচ্ছা এটা আমি বুঝাই বলতেছি। এই যে দেখো ভেরিয়েবল রিজিয়ন একটা ওয়াই শেপ স্ট্রাকচার। এখন ওয়াই শেপ স্ট্রাকচারটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে ইন কেস অফ হেভি চেন। তার মধ্যে 4 ভাগের মধ্যে 3 ভাগই হচ্ছে কনস্ট্যান্ট রিজিয়ন আর 1 ভাগ হচ্ছে ভেরিয়েবল রিজিয়ন, ঠিক আছে? ওইটাকেই
ওটাকেই ভাগ করে দেখানো হয়েছে। এই দেখো কনস্ট্যান্ট রিজিয়ন 3টা থাকে অথবা 4টা পর্যন্ত থাকতে পারে, ঠিক আছে। ভেরিয়েবল রিজন থাকে একটা। দ্যাট মিন্স আমি যদি একটা হ্যাবিচেনকে 4 ভাগে ভাগ করি, 4 ভাগের 3 ভাগই হচ্ছে কনস্ট্যান্ট রিজিয়ন আর 1 ভাগ হচ্ছে ভেরিয়েবল রিজিয়ন, ঠিক আছে। এটা এই ছবিটা দেখলে বোঝা যায়। 1 2 3, দেখো এখানে 3 ভাগ 3টা, আর ভেরিয়েবল রিজিয়ন একটা। ওকে, তাহলে আমরা কি পেলাম? হেভি চেন পেলাম এবং লাইট চেন পেলাম, ঠিক আছে। এখন হেভি চেনের নাম আছে, লাইট চেনেরও নাম আছে। নামগুলো কি জানতে হবে। লাইট চেনের নাম হচ্ছে কাপ্পা এবং ল্যামডা। আর হেভি চেন 5টা টাইপ আছে, গামা, আলফা, মিউ, ডেল্টা এবং এপসিলন। গামা, আলফা, মিউ, ডেল্টা এবং এপসিলন। অ্যাকচুয়ালি এই যে হেভি চেন আছে, হেভি চেনের যে 5টা টাইপ আছে, এই 5টা টাইপের উপর নির্ভর করে কিন্তু ইমিউনোগ্লোবুলিনকে আমরা 5 ভাগে ভাগ করি। ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন এ, ইমিউনোগ্লোবুলিন এম, ইমিউনোগ্লোবুলিন ই, ইমিউনোগ্লোবুলিন ডি। তাহলে আমরা মনে রাখার জন্য এভাবে মনে রাখি গেমড, জি এ এম ই ডি, গেমড, ঠিক আছে, মনে রাখার সুবিধার্থে। তাহলে আমরা কি পেলাম যে আমরা অ্যান্টিবডিকে হেভি চেন এবং লাইট চেনে ভাগ করি, এবং হেভি চেনের উপর নির্ভর করেই আমরা ইমিউনোগ্লোবুলিনকে 5 ভাগে ভাগ করি। ইমিউনোগ্লোবুলিন জি, এ, এম, ই, ডি। ওকে, তাহলে এটা পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, তুমি কিসের উপর বেসিস করে ইমিউনোগ্লোবুলিনকে ক্লাসিফাই করবা? অন দ্য বেসিস অফ হেভি চেন। আনসার হবে অন দ্য বেসিস অফ হেভি চেন, ঠিক আছে। তারপরে তোমাকে জিজ্ঞেস করবে হেভি চেন গুলোর নাম বলো, তখন বলবা আলফা, মিউ, এপসিলন, ডেল্টা, ওই যে গেম দিয়ে মনে রাখবা। তারপর লাইট চেনের নাম জিজ্ঞেস করে কাপ্পা এবং ল্যামডা, ঠিক আছে। সো কাপ্পা, ল্যামডা বা গামা, আলফা, মিউ, ডেল্টা, এপসিলন, এগুলো তোমরা ফিজিক্সের নামগুলো পড়ে আসছো, এগুলো মনে রাখা খুব একটা কঠিন ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এতদূর পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা? ঠিক আছে, এটাই হচ্ছে ইমিউনোগ্লোবুলিনের স্ট্রাকচার। ওকে, তাহলে এই অংশটুকু তোমাদেরকে আমি একটু সময় নিয়ে পড়ালাম। জাস্ট তুমি ল্যান্স রিভিউর এই ছবিটা মনে রাখবা, এই ছবিটা প্র্যাকটিস করবা, ঠিক আছে। আর ইমিউনোগ্লোবুলিন সম্পর্কিত কোনো কোয়েশ্চেন আসলে পাশে যদি তুমি একটা ছোট করে একটা ছবি এঁকে দাও ইমিউনোগ্লোবুলিনের, এরকম একটা ছবি এঁকে দাও, নাম্বারটুকু কিন্তু অনেক বেড়ে যায়। মনে রাখবা মাইক্রোবায়োলজিতে কিন্তু ছবি দেওয়াটা, চাক বা না চাক, ছবি দিলে নাম্বার কিন্তু অনেক বেড়ে যায়। অনেক সময় ছবি দেখেই নাম্বার দিয়ে দেওয়া হয়, হ্যাঁ ওর ছবিটা সুন্দর করে আঁকছে, নাম্বার ভালো দেওয়া হোক, 4-এর মধ্যে 3.5 পাই। ওকে, তো আর আমাদের মাইক্রোবায়োলজিটা হচ্ছে অনেকটা ম্যাথমেটিক্স এর মতো, তুমি ঠিকঠাক মতো লিখতে পারলে ভালো নাম্বার। এবার দেখো, আমরা জানি ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি ওয়াই শেপ, হ্যাঁ। এখন একটা এনজাইম আছে, তার নাম হচ্ছে পেপেন। এটা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক এনজাইম মানে হচ্ছে যেটা প্রোটিনকে ব্রেকডাউন করে, ঠিক আছে। সো এই পেপেন এনজাইমটা আমাদের অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিনকে 2 ভাগে ভাগ করতে পারে। দেখো, একটা ওয়াই শেপ অ্যান্টিবডি, সেটাকে পেপেন এনজাইম 2 ভাগে ভাগ করলো। হিঞ্জ রিজিয়ন, এটাকে বলা হয় হিঞ্জ রিজিয়ন। হিঞ্জ রিজিয়নের গিয়ে তারা 2 ভাগে ভাগ করলো। 2 ভাগে ভাগ করার পরে আমরা অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিনের 2টা স্ট্রাকচার পেলাম বা 2টা রিজিয়ন পেলাম। একটা হচ্ছে ফ্যাপ রিজিয়ন আর একটা হচ্ছে এফসি রিজিয়ন, এফএবি রিজিয়ন এবং এফসি রিজিয়ন, ঠিক আছে। তাহলে প্রোটিওলাইটিক এনজাইম যার নাম হচ্ছে পেপেইন, সেটা হিঞ্জ রিজিয়নে অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিনকে 2 ভাগে ভাগ করে, ঠিক আছে। তাহলে তার মধ্যে একটা হচ্ছে ফ্যাপ ফ্র্যাগমেন্ট আর একটা হচ্ছে গিয়ে এফসি ফ্র্যাগমেন্ট। একটা হচ্ছে গিয়ে ফ্যাপ ফ্র্যাগমেন্ট আর একটা হচ্ছে গিয়ে এফসি ফ্র্যাগমেন্ট। অর্থাৎ তোমাদেরকে যদি পরীক্ষা জিজ্ঞেস করা হয় একটা অ্যান্টিবডির কয়টা হাত, আনসার করতে পারবা? পারবা? একটা অ্যান্টিবডির কয়টা হাত? 3টা।
তো দুইটা হবে। মানে তুমি একজন মানুষ, তোমরা ছবি তুলো না অনেক সময় এভাবে হাত তুলে, জি স্যার। তাহলে তাহলে বলো হাত কয়টা? দুইটা। হাত স্যার দুইটা। দুইটা, ফ্যাব্রিজিয়ান আর এফসি। ফ্যাব্রিজিয়ান না না, এই যে দুইটাই ফেক। আবার বলি, এই যে আমাকে দেখো, ঠিক আছে, হাত কয়টা? দুইটা। দুইটা। তাহলে এই যে এফএবি রিজিয়ন এখানে কয়টা আছে? দুইটা। একটা, দুইটা, ঠিক আছে। এটাকে বলতেছে হিঞ্জ রিজিয়ন। তাহলে এটা তোমার বডি বা লেগ, ঠিক আছে। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় একটা অ্যান্টিবডির কয়টা হাত, আনসার দুইটা। হবে দুইটা, দুইটা। ঠিক আছে। পাঁচটা অ্যান্টিবডির কয়টা হাত? 10টা। 10টা। এই কথাটা কেন বললাম একটু বাদে টের পাবা, বা পরবর্তী ক্লাসে টের পাবা। তাহলে আমি কি বললাম, যে পেপেন এনজাইম অ্যান্টিবডিকে হিঞ্জ রিজিয়নে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে ফ্যাব রিজিয়ন আর একটা হচ্ছে অ্যাপসি রিজিয়ন, ঠিক আছে। এখন ফ্যাব রিজিয়ন কিন্তু দুইটা, 1 2, মানে এফএবি পোরশন হচ্ছে দুইটা, ওকে, এটা মনে রাখবা। এফসি পোরশন হচ্ছে একটা। তাহলে এখন এফইবি রিজিয়ন বা এফএবি, এটার ফুল মিনিং কি? ফুল মিনিং হচ্ছে ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং। আর এফসির ফুল মিনিং কি? ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল। ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল এবং ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং। তাহলে এখন বলো তো, একটা অ্যান্টিজেন প্রবেশ করলো, তার সাথে কে বাইন্ড করবে, ফ্যাব নাকি এফসি? ফ্যাব। ফ্যাব। ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং নামে কিন্তু বলে দিচ্ছে। দ্যাট মিন্স, ধরো তোমাকে একটা গরু হিট করার চেষ্টা করতেছে শিং দিয়ে, তাহলে তুমি হাত দিয়ে তার শিংটুকু ধরে ফেলবা, ঠিক আছে। তাহলে অ্যান্টিবডির দুইটা হাত, সে কোনো অ্যান্টিজেন প্রবেশ করলে কি করবে, তার দুইটা হাত দিয়ে অ্যান্টিজেনকে ইনহিবিট করবে, নিউট্রালাইজ করে দেবে, ঠিক আছে। তাহলে এই যে ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং এবং ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল, এই দুইটা নাম তোমাদেরকে ফুল মিনিংটুকু মনে রাখতে হবে। এখন এই যে ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং, তোমরা জানো যে এটা এই অংশটুকু অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে। তাহলে এফসি পোরশনের কাজ কি? এফসি পোরশন হচ্ছে কি আমাদের নিজস্ব যে সেলগুলো আছে তার সাথে বাইন্ড করবে, ঠিক আছে। যে আমরা তো জানি আমাদের বি সেল থেকে প্লাজমা সেল হয়, প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডি তৈরি হওয়ার পরে সে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ব্লাডে থাকে, আমাদের বডি সিক্রেশনগুলোতে থাকে, ওকে। তাহলে এখন ফরেন বডি প্রবেশ করলো, তার সাথে ফ্র্যাগমেন্টটুকু বাইন্ড করলো। তাহলে এফসি পোরশনের সাথে কে বাইন্ড করবে? এফসি পোরশনের সাথে আমার নিজস্ব সেলগুলো বাইন্ড করবে। নিজস্ব সেলগুলো কোনগুলা? যেমন ফ্যাগোসাইটস। তোমাদেরকে আমি যখন নিউট্রোফিল পড়াছিলাম, তখন নিউট্রোফিল আমি একটা রিসেপ্টরের কথা বলছিলাম। রিসেপ্টরটার নাম মনে আছে? আইজিজি। ভেরি গুড। তোমাদেরকে আমি ওই সময় বলছিলাম যে পরে বলবো আমি কেন বলছি কথাটা। তাহলে আইজিজি রিসেপ্টর আছে, ইমিউনোগ্লোবুলিন জি এর জন্য আমাদের নিউট্রোফিলের কাছে রিসেপ্টর আছে। তাহলে ইমিউনোগ্লোবুলিনের কোন পোরশনটুকু নিউট্রোফিলের সাথে বাইন্ড করবে বলো তো? ফ্যাব পোরশন নাকি এফসি পোরশন? এফসি পোরশন। এফসি পোরশন, ঠিক আছে। একইভাবে দেখো এফসি পোরশনের সাথে আর কে কে বাইন্ড করে? মাস্ট সেল, বেসোফিল, ইউসিনোফিল, ন্যাচারাল কিলার সেল এবং কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে এফসি পোরশনের সাথে অনেকগুলো সেল বাইন্ড করে, যেমন আমাদের ফ্যাগোসাইট, মাস্ট সেল, বেসোফিল, ইউসিনোফিল, ন্যাচারাল কিলার সেল এবং কমপ্লিমেন্ট। তবে এখানে কোন ইমিউনোগ্লোবিনের সাথে কোন সেলটা বাইন্ড করবে সেটাও বলে দেওয়া হয়েছে। তাহলে এই যে ছবিটা, এই ছবিটা তোমাদের সবাইকে মনে রাখতে হবে যে ফ্যাগোসাইটগুলো আলটিমেটলি ইমিউনোগ্লোবুলিন জি এর এফসি পোরশনের সাথে বাইন্ড করে। বেসোফিল, ইউসিনোফিল, মাস্ট সেল ইমিউনোগ্লোবুলিন ই এর এফসি পোরশনের সাথে বাইন্ড করে। তোমাদেরকে এভাবেই মনে রাখতে হবে, ঠিক আছে। এটা আমি নোটে দিয়ে দেবো, এটা মুখস্থ করে নেবে, ওকে। তাহলে আমরা জানলাম পেপেন এনজাইম দ্বারা হিঞ্জ রিজিয়নে আমরা অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিনকে দুই ভাগে ভাগ করি।
একটা হচ্ছে ফ্যাব পোর্শন আর একটা হচ্ছে এফসি পোর্শন। ঠিক আছে, তাহলে ফ্যাব পোর্শনের নাম হচ্ছে ফ্র্যাগমেন্ট কি অ্যান্টিজেন বাইন্ডিং বাইন্ডিং, আর এফসি ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেশন। ক্রিস্টালাইজেবল। তাহলে ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে, আর এফসি পোর্শনটুকু আমাদের নিজের সেল এবং কমপ্লিমেন্টের সাথে বাইন্ড করবে। বেসিক্যালি এই কথাটাই মনে রাখবে। ঠিক আছে, তাহলে দেখো একটা ছবি, দেখো একটা প্যাথোজেন প্রবেশ করলো। হ্যাঁ, এটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ইট মে বি হোয়াটএভার। তাহলে দেখো এই যে ম্যাক্রোফেজ, এটা একটা ফ্যাগোসাইটিক সেল। ঠিক আছে, তার কাছে ইমিউনোগ্লোবুলিন জি এর রিসেপ্টর আছে। তাহলে এই প্যাথোজেনের এগেইনস্টে ইমিউনোগ্লোবুলিন জি তৈরি হলো। তাহলে ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিংটুকু এই প্যাথোজেনের সাথে বাইন্ড করলো, আর এফসি পোর্শনটুকু ফ্যাগোসাইটিক সেলের সাথে বাইন্ড করলো। ঠিক আছে, একইভাবে দেখো ন্যাচারাল কিলার সেলের সাথে এফসি পোর্শন বাইন্ড করলো এবং প্যাথোজেনের সাথে ফ্যাট পোর্শনটুকু বাইন্ড করলো। ঠিক আছে, তো এই বাইন্ডিং করার সুবিধা কি, এই যে আমাদের ন্যাচারাল কিলার সেল এবং ম্যাক্রোফেজগুলো খুব ইজিলি প্যাথোজেনটাকে ডিস্ট্রয় করতে পারে। যদি এখানে শুধুমাত্র ম্যাক্রোফেজ অ্যাক্টিভ হয়, ম্যাক্রোফেজ কি করবে, সে একটা ফ্যাগোসাইটিক সেল, সে ইজিলি কিন্তু প্যাথোজেনটাকে ফ্যাগোসাইটোসিস করতে পারবে। ঠিক আছে, একজন মানুষকে তুমি লাঠি দিয়ে পিটাবা, সে যদি ফ্রি থাকে তুমি লাঠি দিয়ে পিটাতে গেলে সে সরে যাবে। এখন তুমি তাকে যদি দড়ি দিয়ে বেঁধে রাখো তারপর পিটাও, সে কিন্তু তুমি ইজিলি ইফেক্টিভলি পিটাতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে একই কথা। অ্যান্টিবডি কি করবে, অ্যান্টিবডি তাকে ধরে রাখবে এবং ফ্যাগোসাইটিক সেল এসে তাকে ইজিলি এনগালফ করতে পারবে। ওকে, তাহলে এফসি পোর্শন খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি ফ্যাব এবং এফসি পোর্শন, এই দুইটা পোর্শনের কারণেই আমরা প্যাথোজেনটাকে নিউট্রালাইজ করতে পারতেছি, যাতে সে আমাদের কোনো ক্ষতি করতে না পারে। ওকে, তাহলে তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে অন দ্য বেসিস অফ হেভি চেন আমরা ইমিউনোগ্লোবুলিনকে 5 ভাগে ভাগ করছি। ইমিউনোগ্লোবুলিন জি, এ, এম, ই, ডি। ঠিক আছে, সো মোস্ট সবগুলো ইমিউনোগ্লোবুলিন মনোমার মানে একটা ওয়াই। আমরা বলছি ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি হচ্ছে ওয়াই শেপ। ঠিক আছে, তাহলে মনোমার হচ্ছে গিয়ে একটা ওয়াই। ঠিক আছে, তাহলে দুইটা ক্ষেত্রে ডাইমার এবং পেন্টামার শব্দটুকু আসছে। ডাইমার মানে দুইটা ওয়াই এবং পেন্টামার মানে হচ্ছে কি 5টা ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো এই ইমিউনোগ্লোবুলিনকে আমরা 5 ভাগে ভাগ করছি অন দ্য বেসিস অফ হেভি চেন। আর ইমিউনোগ্লোবুলিন সবগুলো মনোমার, তার সাথে দুইটা কেসে আরো দুইটা স্ট্রাকচার অ্যাড হয়েছে। একটা হচ্ছে ডাইমার, দ্যাট মিনস দুইটা ইমিউনোগ্লোবুলিন, আর একটা হচ্ছে পেন্টামার, দ্যাট মিনস 5টা ইমিউনোগ্লোবুলিন। ঠিক আছে, ডাইমার অ্যাড হয়েছে কোথায়, ইন কেস অফ ইমিউনোগ্লোবুলিন এ, আর পেন্টামার অ্যাড হয়েছে কোথায়, ইন কেস অফ ইমিউনোগ্লোবুলিন এম। ঠিক আছে, ওই জন্য আমি তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম যে ইমিউনোগ্লোবুলিন যদি 5টা হয় তাহলে হাত কয়টা হবে? হাত হবে 10টা। 10টা। ঠিক আছে, একটা অ্যান্টিবডি আরেকটা অ্যান্টিবডির সাথে কিভাবে যুক্ত থাকে, ডাইসালফাইড বন্ড দিয়ে? না, এখানে আরো কিছু বন্ডিং আছে। ডাইসালফাইড বন্ডের পাশাপাশি এখানে যে চেন নামে একটা জয়নিং চেন থাকে। জয়নিং চেন, এই যে চেনটুকু দেখতেছে একটা আরেকটাকে ধরে রাখছে, সেটাকে বলা হয় জে চেন বা জয়নিং চেন। দেখছো, এটাকে বলা হয় জয়নিং চেন। জয়নিং চেনের মাধ্যমে তারা ধরে রাখে। এখন আমরা যেটা করব, প্রত্যেকটা ইমিউনোগ্লোবুলিন ইন্ডিভিজুয়ালি পড়ব এবং তাদের প্রপার্টিজ এবং ফাংশন সম্পর্কে জানবো। তাহলে আমি যতদূর পড়ালাম এতদূর তোমাদের ক্লিয়ার কিনা? দেখো এখানে আমি যেটা দেখাচ্ছি ক্লাসিফিকেশনে, প্রত্যেকটা ইমিউনোগ্লোবুলিন কিন্তু মনোমার। প্রত্যেকটা ইমিউনোগ্লোবুলিন মনোমার, তার মধ্যে দুইটা ইমিউনোগ্লোবুলিনের ক্ষেত্রে দুইটা এক্সট্রা স্ট্রাকচার যোগ হয়েছে। মানে ইমিউনোগ্লোবুলিন এ মনোমার ফর্মে থাকে, ডাইমার ফর্মেও থাকে। ইমিউনোগ্লোবুলিন এম মনোমার ফর্মে থাকে, পেন্টামার ফর্মেও থাকে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে এই পয়েন্ট দুটো মনে রাখতে হবে। আচ্ছা, তোমাদেরকে আমি সেল অর্গান সলিউবল কম্পোনেন্টে পড়াইছিলাম,
সেটা হচ্ছে যে ইমিউনোগ্লোবুলিন এম রিসেপ্টর হিসেবে একটা সেলের গায়ে থাকে, সে সেলটার নাম বলতে পারবা? বি লিম্ফোসাইট। ভেরি গুড, বি লিম্ফোসাইট। এখন বলতে পারবা বি লিম্ফোসাইটের সারফেসে রিসেপ্টর হিসেবে যে ইমিউনোগ্লোবুলিন এম থাকে সেটা কি মনোমার নাকি পেন্টামার? ছবিটুকু যদি মনে থাকে তাহলে আনসার করতে পারবা। আমি তো ছবি দেখাইছিলাম। মনোমার নাকি পেন্টামার? সেটা হচ্ছে মনোমার। ঠিক আছে, মনোমার। ইমিউনোগ্লোবুলিন এম এর মনোমার ফর্মটা বি লিম্ফোসাইটের রিসেপ্টর হিসেবে কাজ করে। ঠিক আছে, টি সেলের যেমন টি সেল রিসেপ্টর থাকে, বি লিম্ফোসাইটের রিসেপ্টর থাকে, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম এর মনোমার ফর্মটা। ওকে, এগুলো আমি তোমাদেরকে পড়াচ্ছি। এখন আস্তে আস্তে তোমাদেরকে করতে হবে কি, কোরিলেট করতে হবে। ইমিউনোলজিটা হচ্ছে কোরিলেশনের খেলা, ম্যাথমেটিক্সের মতো। ওকে, তাহলে আজকে ইমিউনোগ্লোবুলিন জিটা পড়াই, এরপরে আজকে ক্লাসটুকু স্টপ করে দেবো, এর পরবর্তীতে অন্য টপিকগুলো আলোচনা করব। দেখো ইমিউনোগ্লোবুলিন জি এটা কিন্তু শর্ট নোট হিসেবে পরীক্ষায় আসে। হ্যাঁ, এই ইমিউনোগ্লোবুলিন জি এটা 4টা সাবটাইপ থাকে, ইমিউনোগ্লোবুলিন জি1, জি2, জি3 এবং জি4। ঠিক আছে, they constitute about 70 to 80% of total immunoglobulin in the body. ঠিক আছে, maximum daily production among all immunoglobulin, longest half life and higher serum concentration. ঠিক আছে, তাহলে তোমাদেরকে পরীক্ষা এইভাবে জিজ্ঞেস করা হবে, সেরামে কোন ইমিউনোগ্লোবুলিন সবথেকে বেশি থাকে? আনসার কি হবে? এক কথায় প্রকাশ করি না আমরা, এটা কিন্তু এক কথায় প্রকাশ। ঠিক আছে, সেরামে কোন ইমিউনোগ্লোবুলিন সবথেকে বেশি থাকে? আনসার কি হবে? ইমিউনোগ্লোবুলিন জি। ইমিউনোগ্লোবুলিন জি, এটা হচ্ছে হাইয়েস্ট সেরাম কনসেন্ট্রেশন। যতগুলো ইমিউনোগ্লোবুলিনের নাম তুমি দেখছো তার মধ্যে সেরামে সবথেকে বেশি থাকে ইমিউনোগ্লোবুলিন জি। ঠিক আছে, আচ্ছা, বাকি পয়েন্টগুলো মুখস্থ করে নেবা। ডমিনেন্ট অ্যান্টিবডি ইন সেকেন্ডারি ইমিউন রেসপন্স। আমরা যখন মেকানিজম অফ ইমিউন রেসপন্স পড়াবো তখন এই অংশটুকু তোমরা বুঝবা। মেকানিজম অফ ইমিউন রেসপন্স এই টপিকসটুকু তোমাদের কারিকুলামে নাই, কিন্তু মেকানিজম অফ ইমিউন রেসপন্স না জানলে ইমিউনোলজি জানাটাই বৃথা। ওকে, মেকানিজম অফ ইমিউন রেসপন্স সবাইকে জিজ্ঞেস করবে। তাহলে মনে করো একজন মানুষ কোভিড দ্বারা আক্রান্ত হলো, প্রথম যে ইমিউনোগ্লোবুলিনটা তৈরি হবে বা অ্যান্টিবডিটা তৈরি হবে সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম। তোমরা সবসময় মনে রাখবা যে রিসেন্ট ইনফেকশন হলে যে অ্যান্টিবডিটুকু তৈরি হয় সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম। ঠিক আছে, এটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে যে তুমি একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছো। তারপরে কি হবে? সেকেন্ডারি ইনফেকশন, মানে যখন এই অর্গানিজমটা তোমার শরীরে দ্বিতীয়বার প্রবেশ করবে তখন যে অ্যান্টিবডিটা তৈরি হবে সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি। এটা হচ্ছে প্রোটেক্টিভ, তোমাকে প্রোটেকশন দেবে। ঠিক আছে, তো তুমি কোভিড ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছো, আক্রান্ত হওয়ার পরে এক সপ্তাহ বাদে তুমি টেস্ট করলা, তুমি দেখলা তোমার শরীরে কোভিড ভাইরাসের এগেইনস্টে ইমিউনোগ্লোবুলিন এম তৈরি হয়েছে। এটা দিয়ে বোঝায় যে তুমি রিসেন্টলি আক্রান্ত হয়েছো। ঠিক আছে, এরপরে কি হলো, 6 মাস বা 1 বছর বাদে তুমি আবার কোভিড দ্বারা আক্রান্ত হলা এবং তুমি তোমার রক্ত পরীক্ষা করলা, তখন পাওয়া গেল কোভিড এর এগেইনস্টে ইমিউনোগ্লোবুলিন জি। এটা দিয়ে বোঝাচ্ছে যে তুমি দ্বিতীয়বার কোভিড দ্বারা আক্রান্ত হয়েছো। কিন্তু ভয়ের কিছু নাই, এই ইমিউনোগ্লোবুলিন জিটা প্রোটেক্টিভ, সে কিন্তু তোমাকে কোভিড ভাইরাসের এগেইনস্টে প্রোটেকশন দিচ্ছে। ওকে, সো প্রিডোমিনেন্ট অ্যান্টিবডি ইন সেকেন্ডারি ইমিউন রেসপন্স। তাহলে প্রাইমারি সেকেন্ডারি ইমিউন রেসপন্স, এটা মেকানিজম অফ ইমিউন রেসপন্স আমরা করব। ওকে, তবে পয়েন্টটুকু তোমাদের মনে রাখতে পরীক্ষা জিজ্ঞেস করে। প্রাইমারি ইমিউন রেসপন্সে যে ইমিউনোগ্লোবুলিন তৈরি হয় সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম, আর সেকেন্ডারি ইমিউন রেসপন্সে যে ইমিউনোগ্লোবুলিন তৈরি হয় সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি। এবার আসো ফাংশনগুলো কি। 1 নম্বর ফাংশন হচ্ছে দে ক্যান ক্রস দ্য প্লাসেন্টা। ইমিউনোগ্লোবুলিন জি একমাত্র ইমিউনোগ্লোবুলিন
যেটা মা থেকে ইন্ট্রাইউটেরাইন লাইফে, মা থেকে বাচ্চার কাছে যেতে পারে, দে ক্যান ক্রস দ্য প্লাসেন্টা। আর কোনো ইমিউনোগ্লোবুলিন প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে না। পরীক্ষায় এটা জিজ্ঞেস করা হয়, কেন শুধুমাত্র ইমিউনোগ্লোবুলিন জি প্লাসেন্টাল ব্যারিয়ার অতিক্রম করতে পারে? কারণ প্লাসেন্টার কাছে কি আছে? ইমিউনোগ্লোবুলিন জি এর জন্য রিসেপ্টর আছে। এই পয়েন্টটুকু খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, অনেকে বলে পরীক্ষা অনেকে আনসার করে ইমিউনোগ্লোবুলিনের মলিকুলার সাইজ ছোট, যার কারণে ইজিলি চলে যেতে পারে। ব্যাপারটা কিন্তু তা না। ঠিক আছে, একমাত্র ইমিউনোগ্লোবুলিন জি এর জন্য প্লাসেন্টার কাছে রিসেপ্টর আছে, যার কারণে ইমিউনোগ্লোবুলিন জি ক্যান ক্রস দ্য প্লাসেন্টাল ব্যারিয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাগ্লুটিনেশন প্রিসিপিটেশন। অ্যাগ্লুটিনেট পার্টিকুলেট অ্যান্টিজেন, প্রিসিপিটেট সলিউবল অ্যান্টিজেন। অ্যাগ্লুটিনেশন প্রিসিপিটেশন আসলে কি জিনিস, এটা একটা ছবি দেখলে তোমরা বুঝবে। এরপরে হচ্ছে অপসোনাইজেশন, প্রসেস বাই হুইচ অ্যান্টিজেন ইজ কভার্ড বাই অ্যান্টিবডি ফর ফ্যাগোসাইটোসিস। ওই যে তোমাদেরকে আমি যেটা বললাম যে ফ্যাগোসাইটিক সেলের কাছে ইমিউনোগ্লোবুলিন জি এর রিসেপ্টর আছে, আর ইমিউনোগ্লোবুলিন জি কি করলো? প্যাথোজেনের সাথে বাইন্ড করলো। তাহলে কি হবে? ফ্যাগোসাইটিক সেলগুলো ওই প্যাথোজেনটাকে ইজিলি এনগালফ করতে পারবে। ঠিক আছে, এগুলো আমি ছবি দেখাবো তোমাদেরকে এখন। আর এরপর হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশন, এফসি রিজিয়ন বাইন্ড টু কমপ্লিমেন্ট। একটু আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এফসি পোর্শনটুকু আমার নিজের সেল এবং কমপ্লিমেন্ট সিস্টেমের সাথে বাইন্ড করে। আর কমপ্লিমেন্টের ফাংশন কি জিনিস, এটা পরবর্তী টপিক অ্যান্টিবডি পরে কমপ্লিমেন্ট সিস্টেম যখন পড়াবো তখন বুঝবে। তবে কমপ্লিমেন্ট সিস্টেমও কি করে? একটা ফরেন বডিকে ডেস্ট্রয় করতে হেল্প করে। ঠিক আছে, তারপরে দেখো এডিসিসি, অ্যান্টিবডি সাইটোটক্সিসিটি। তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, নিউট্রালাইজেশন অফ টক্সিন, ইমোবিলাইজেশন অফ ব্যাকটেরিয়া, অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি, বাইন্ড উইথ ভাইরাস, দেয়ার ইনহিবিট ভাইরাল অ্যাবজর্পশন। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবা অ্যাবজর্পশন জিনিস আর অ্যাডসর্পশন কি জিনিস? একটা বি দিয়ে আর একটা ডি দিয়ে। তোমরা তো অ্যাবজর্পশন, ডাইজেশন, অ্যাবজর্পশন পড়ছো, ফিজিওলজিতে পড়ছো না? জি স্যার। এই আনসার দাও। তাহলে অ্যাবজর্পশন কি জিনিস আর একটা কি দেখলা? অ্যাডসর্পশন ডি দিয়ে, সেটা কি জিনিস বলতে পারবা? বাংলায় বলতে পারবা? অ্যাবজর্পশনের বাংলা কি? স্যার অ্যাডজর্পশন মানে হচ্ছে পরিশোষণ করা, মানে কি করা? অ্যাবজর্পশন এ বি। এডি এডি অ্যাডজর্পশন হচ্ছে পরিশোষণ। এডি জানতে যাচ্ছে না, এ বি বলো। তো অ্যাবজর্পশন শোষণ মানে কি? প্রক্রিয়া। শোষণ প্রক্রিয়া, শুষে নেওয়া। আর অ্যাডজর্পশন মানে? অ্যাডজর্পশন মানে হচ্ছে কি লেগে থাকা। অ্যাডজর্পশনের বাংলা হচ্ছে লেগে থাকা। অ্যাবজর্পশন মানে হচ্ছে শোষণ করা, আর অ্যাডজর্পশন মানে হচ্ছে লেগে থাকা। ঠিক আছে, তাহলে দেখো এই যে ইমিউনোগ্লোবুলিন জি এর অনেকগুলো ফাংশন পেল। এই স্লাইডে কয়টা আছে? 1 2 3 4। পরবর্তী স্লাইডে 1 2 3 4 5, টোটাল 9টা ফাংশন। এই 9টা ফাংশন তোমাদেরকে কণ্ঠস্থ মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু ইমিউনোগ্লোবুলিন জি এর ফাংশন ইনভেরিয়েবলি সবসময় আসে। ঠিক আছে, আর এই পয়েন্টগুলো প্রত্যেকটা পয়েন্টই খুবই গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, আজকের ইমিউনোগ্লোবুলিন জি পর্যন্ত আমি তোমাদেরকে নোট পাঠিয়ে দেবো। যদি আজকে সময় পাই আমি আজকে পাঠাবো, নাহলে কালকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, সো আমি ছবি দিয়ে তোমাদেরকে ফাংশন গুলো বুঝিয়ে দিই। প্রথমটা হচ্ছে কি, দে ক্যান ক্রস দ্য প্লাসেন্টা। তাহলে প্লাসেন্টার কাছে কি থাকে? ইমিউনোগ্লোবুলিন জি এর রিসেপ্টর থাকে, এবং এই রিসেপ্টরের কারণে সে কি করে? ম্যাটারনাল সার্কুলেশন থেকে ফিটাল সার্কুলেশনে চলে যেতে। তাহলে একটাই আনসার, প্লাসেন্টার কাছে ইমিউনোগ্লোবুলিন জি এর রিসেপ্টর থাকে, যার কারণে তারা ক্রস করতে পারে প্লাসেন্টার ব্যারিয়ার। তারপর দেখো নিউট্রালাইজেশন, অপসোনাইজেশন। এই দেখো অপসোনাইজেশন। আচ্ছা, কতগুলো বিস্কিট আছে না, একদিকে চকলেট দেওয়া, তোমরা দেখছো এই বিস্কিট গুলা? বেকারিতে গেলে দেখা যায় পন বিস্কিট যেগুলো আমরা বলি,
সেগুলো একদিকে বিস্কিট থাকে আর একদিকে কি থাকে, চকলেট দ্বারা কোট করা থাকে। খাইছো কখনো? আমাদের ছোটবেলায় এগুলো খুব জনপ্রিয় ছিল, তোমরা খাইছো কিনা? জি স্যার। এখন আসলে আমি ওয়েল ফুড বা এই ধরনের বেকারিতে দেখি না, কিন্তু যেগুলা মানে পুরানো বেকারি এগুলোতে দেখা যায় যে একদিকে চকলেট কোটেড কিন্তু অন্যদিকে জাস্ট বিস্কিট। তো ছোটবেলায় আমরা কি করতাম, যে অংশটুকু চকলেট দ্বারা কোট করা ছিল ওই অংশটুকু খেতাম, বাকিটা ফেলে দিতাম। ঠিক আছে, তাহলে এখন দেখো এই যে ফ্যাগোসাইটিক সেলের জন্য, দ্যাট মিন্স ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল এর জন্য অ্যান্টিবডি দ্বারা আবৃত যে কোনো ব্যাকটেরিয়া মানে মুখরোচক, তারা এটাকে খেতে খুব পছন্দ করে। ওই জন্য একটা ব্যাকটেরিয়ার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হলো এবং অ্যান্টিবডি কি করলো, ওই ব্যাকটেরিয়াকে টোটালি কোট করে ফেললো চকলেটের মতো। ঠিক আছে, তো কি করে ফ্যাগোসাইটিক সেলগুলো ওই ধরনের অ্যান্টিবডি কোটেড ব্যাকটেরিয়াকে ইজিলি ফ্যাগোসাইটোসিস করতে পারে। আর এই কন্ডিশনটার নাম হচ্ছে অপসোনাইজেশন। অপসোনাইজেশন কি, এখানে অপসোনিন হিসেবে কাজ করে আমাদের এই ইমিউনোগ্লোবুলিন জি। ঠিক আছে, তারপরে দেখো ইমোবিলাইজেশন এন্ড প্রিভেনশন অফ অ্যাডিয়ারেন্স। দেখো একটা ব্যাকটেরিয়ার ফ্লাজেলা হচ্ছে অর্গান অফ লোকোমোশন। এখন ফ্লাজেলার এগেনস্ট ব্যাকটেরিয়া কি তৈরি হলো, অ্যান্টিবডি তৈরি হলো। আর এই অ্যান্টিবডি গুলো ফ্লাজেলার সাথে বাইন্ড করলো, তাহলে এই ব্যাকটেরিয়া কি আর নড়াচড়া করতে পারবে বলো? তাহলে ব্যাকটেরিয়াটা ইমোবিলাইজ হয়ে গেল না? আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেশন। একটা ব্যাকটেরিয়া প্রবেশ করলো, তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হলো এবং অ্যান্টিবডির অ্যাক্টিভ পোরশনের সাথে বাইন্ড করলো কমপ্লিমেন্ট প্রোটিন। ঠিক আছে, আর এই কমপ্লিমেন্ট প্রোটিন যখন বাইন্ড করবে তখন একটা সিরিজ অফ রিঅ্যাকশন চালু হবে, আর তার ওই রিঅ্যাকশনের ফলশ্রুতিতে ওই ফরেন বডি ডিস্ট্রয় হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে ডিস্ট্রয় হবে ওইটা একটা আলাদা টপিক, আলাদা চ্যাপ্টার। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাগ্লুটিনেশন এন্ড প্রিসিপিটেশন। যেগুলো সলিড পার্টিকেল তার সাথে যখন অ্যান্টিবডি বাইন্ড করে সেটাকে বলা হয় অ্যাগ্লুটিনেশন। আর যেগুলো লিকুইড পার্টিকেল মানে সলিউবল পার্টিকেল বা সলিউবল মলিকিউল তার সাথে যখন অ্যান্টিবডি বাইন্ড করে সেটাকে বলা হয় প্রিসিপিটেশন। তাহলে সলিড পার্টিকেল হলে অ্যাগ্লুটিনেশন, সলিউবল পার্টিকেল হলে প্রিসিপিটেশন। ঠিক আছে, আরেকটা হচ্ছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি। এটা শর্ট নোট হিসেবে আসে। অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সির সাথে ন্যাচারাল কিলার সেল জড়িত। এটাও অনেকটা অপসোনাইজেশনের মতো। এটা কি হলো, একটা ব্যাকটেরিয়া প্রবেশ করলো, তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হলো এবং অ্যান্টিবডি কি করলো, ব্যাকটেরিয়াটাকে পুরোপুরি কোট করে দিল। কোট করার পরে ন্যাচারাল কিলার সেল এফসি পোরশনের সাথে বাইন্ড করবে, সে পারফোরিন এবং গ্রেনজাইম রিলিজ করবে এবং আলটিমেটলি ওই ফরেন বডিটা ডিস্ট্রয় হয়ে যাবে। ঠিক আছে, এই কন্ডিশনটাকে বলা হয় অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি। ন্যাচারাল কিলার সেল কিন্তু যে কোনো সেলকে তার নন স্পেসিফিক কিলিং, সে অন্যান্য যে কোনো সেলের কাছাকাছি গিয়ে পারফোরিন গ্রেনজাইম রিলিজ করতে পারে, কিন্তু আরো বেশি এফেক্টিভ হয় যখন অ্যাডিসিসি হয়, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি হয়। এটা কি করে, ন্যাচারাল কিলার সেল যখন এফসি পোরশনের সাথে বাইন্ড করবে তখন সে আরো ইফেক্টিভলি পারফোরিন গ্রেনজাইম রিলিজের মাধ্যমে ওই ফরেন সেলটাকে ডিস্ট্রয় করে দিতে পারবে। ওই যে বললাম একজন মানুষকে বেঁধে পিটানোর মতো। ঠিক আছে, তাহলে এই যে পয়েন্টগুলো আজকে এতটুকু পর্যন্ত থাক। এই পয়েন্টগুলো তোমাদের, এই 9টা পয়েন্ট ফাংশন তোমাদের সবাইকে মনে রাখতে হবে। প্রপার্টিস গুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। অ্যান্টিবডি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং ইমিউনোগ্লোবুলিন জি, এ, এম, ই, ডি 5টাই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটার প্রপার্টিস এবং ফাংশন সম্পর্কে জানতে হবে, কারণ অ্যান্টিবডি না পারলে আসলে পরীক্ষা পাস হয় না। অ্যান্টিবডিটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষা পাসের জন্য অপরিহার্য। ঠিক আছে, তাহলে আমরা আজকে যেটা পড়লাম সেটা হচ্ছে অ্যান্টিবডি কাকে বলে, তার টাইপগুলা, তারপরে এদের মধ্যে ইমিউনোগ্লোবুলিন জি এর প্রপার্টিস এবং ফাংশন। অ্যান্টিবডির স্ট্রাকচারটুকু আমরা পড়ছি, স্ট্রাকচারটুকু লাঞ্চ রিভিউ থেকে তোমরা দেখে দেখে প্র্যাকটিস করবে। ঠিক আছে, লাঞ্চ রিভিউতে যেভাবে দেওয়া আছে ওভাবে প্র্যাকটিস করবে, পরীক্ষার খাতায় রাখতেই হবে। ওকে, তাহলে আজকে এর পর্যন্ত।
আজকে তো মানুষ কম, মাত্র 30 জন।